এবং সেটা যদি না থাকে তবেই ঠিকমতো ইলেকশন হবে। অভয়ার কেসটাও সর্বনাশ করেছে সুপ্রিম কোর্ট। তখন তো গুলিগোল্লাও হতে পারত। তার মানে এই ইলেকশন মমতা ব্যানার্জির পক্ষে বিপদ। এইবার মমতা ব্যানার্জিকে নামাবো, সাধারণ মানুষ বলছে। এর জবাব এবং এর পানিশমেন্ট তাকে পেতে হবে। ইতিমধ্যেই তার ভাবমূর্তি শেষ হয়ে গেছে, তাকে ভালো মতো শাস্তি পেতে হবে। এটা সরে যাওয়ার ফলে মমতা ব্যানার্জির কিচ্ছু কোনো সুবিধা হবে না। আচ্ছা, প্রথম হচ্ছে যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেখানে এনআইএর তদন্ত করাটা খুবই স্বাভাবিক, এবং যদি না হতো তাহলে খুব দুঃখের বিষয় হতো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে হাইকোর্ট এই ব্যাপারে, হাইকোর্ট প্রথম হচ্ছে এই নিশ্চয়ই এই সরকার গিয়েছিল এর বিরুদ্ধে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা মানেনি, বরং উল্টো বলে দিয়েছে যে হাইকোর্ট যা বলবে তাই হাইকোর্টই ঠিক করবে কী এ কাজ। আমি বলবো কি এই কথাটা খুব ভালো বলেছেন, কারণ আগের বারে এই যে অভয়ার কেসটা সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস ছিলেন তিনি নিয়েই সর্বনাশ করেছেন। এই কাজটা এবারে যে বেঞ্চ সুপ্রিম কোর্টে তারা করেনি। আর একটা হচ্ছে যে আইনের কথা, এই আইনের আইনটা অত সহজ ব্যাপারটা না। এটা নির্ভর করে ওই কোন সিচুয়েশনে কি জায়গায় কেমন কি হয়েছে সেটা তদন্তের উপরে নির্ভর করে। সেটা যদি কেউ এরকম করে আমি এখন আন্দাজে একটা বলবো সেটা ঠিক হবে না। তবে এনআইএর পাওয়ার অনেক বেশি, কেন এটা সিবিআই থেকেও তাদের অনেক পাওয়ার। এই যে আইন পাশ করা হয়েছিল তাতে তারা যে কোনো সময় যে কোনো জায়গায় যে এনকোয়ারি করতে পারে, তার জন্য কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অথবা সেই রাজ্যের পারমিশন নেওয়ার দরকার নেই। ইউপিএ ধারা 15 প্রয়োগের ক্ষেত্রে সন্ত্রাসমূলক কাজ যেটা বলা হচ্ছে সেটা নির্ধারণের মানদণ্ড কি, এবং বেলডাঙ্গার ঘটনার প্রেক্ষিতে এই বিষয়টা কি যুক্তিযুক্ত বলে মনে করেন? না, দেখুন, এই ইউপিএর এইটা তো আমি বললাম যে এই জিনিসটা কিন্তু একেবারে স্টেটওয়ে ইচ্ছে মতো বলা, এটা একটা আইনের ব্যাপার আছে। তো সেই আইনের ব্যাপারে এনআইএ বুঝবে যে কেমনভাবে করতে হবে সেটা। এটা এর উপরে কমেন্ট করা আমি মনে করি অনুচিত। যারা আইনের ব্যবসা করেন তারা যেটা এই একবারই হয়েছে তা না, এরম বা বহুবার হয়ে থাকে, এটা হওয়া স্বাভাবিক। কিন্তু আমি বলি কি, এই কেসে যে এভিডেন্স আছে তাতে ওই 2-1 মাস বা 2 মাস এটা সরে যাওয়ার ফলে মমতা ব্যানার্জির কিচ্ছু কোনো সুবিধা হবে না। তো এই কেস এত এই কেস এমন গুরুতর কেস যেখান থেকে মমতা ব্যানার্জির পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, এবং তাকে ভালো মতো শাস্তি পেতে হবে। না, এই যে ভোটের আগে একের পর এক যে মামলার তারিখ পিছিয়ে যাওয়া, এটা পরিকল্পিত বিলম্ব নাকি কাকতালীয়? ভোটের এটা কিছু, সেটা কোন কেসে পরিকল্পিত, কোন কেসে পরিকল্পিত এটাও বলা কিন্তু কোনো যে একেবারে সোজাসুজি বলা এটা একটু কঠিন ব্যাপার। তবে এটাও ঠিক
যে ভোটের সময় নানা ধরনের কেস কাচারি হতে থাকে, কিন্তু এবারে যা অবস্থা দাঁড়ানো হয়েছে, যে যেভাবে কেসগুলো সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখান থেকে এই সরকার যেভাবে, এবং পরশুদিন যে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, তো এইখান থেকে মমতা ব্যানার্জির সরে যাওয়ার, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আপনার বক্তব্য যে মুখ্যমন্ত্রী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না এবং 2026-এ তাহলে তার ভাবমূর্তিতে বেশ বড় আঘাত লাগবে। ভাবমূর্তিতে অলরেডি ইতিমধ্যেই তার ভাবমূর্তি শেষ হয়ে গেছে। আমি বলি, যেখানে ওই দিনে যেভাবে সে জিনিস যেভাবে ব্যাগটা নিয়ে সে দৌড়দৌড়ি আরম্ভ করলো, সেখান থেকে করলো, ওটা তো আবার এও তো কথা হয়েছে যে ওরা দেখুন যে কোনো যারা যারা ইয়ে করে, তখন তো গুলিগোল্লাও হতে পারতো। কেন, ওটা যদি ওই মানুষ না হয়ে আর একজন হতো তাহলে তো এরকম হতো না, তাহলে তাদের কাছেও গুলি ছিল। অতএব এই ঘটনা, সে ঘোরতর অন্যায় কাজ করেছে এবং এই অন্যায়ের আমি বিশ্বাস করি। কিন্তু কি হয়, আমাদের দেশে বিচার ব্যবস্থা নিয়ে অনেকেরই সন্দেহ আছে। সুপ্রিম কোর্ট যে সমস্ত আদেশ দিয়েছেন ঠিক, এবং যে মন্তব্য করেছেন সেটা ঘোরতর। সে বলছে কি, দ্য রুল অফ ল, এবং এই বিষয়ে আর একটা কথা বলি, আমি নাম করব না, যে কাগজের লোকেরা অনেকেই জিনিসটা, অনেক কাগজের লোক তারা বিক্রি হয়ে গেছে, কিন্তু সবাই তো বিক্রি হয় না। তো আমি দেখতে পাচ্ছি যে একটা ইংরেজি কাগজে পরিষ্কার বলে দিয়েছে কি সুপ্রিম কোর্ট বলেছেন, যে এই রুল অফ ল কি তোমরা তাহলে তোমাদের নেই? তার মানে কি পশ্চিমবঙ্গে রুল অফ ল নেই। এবারে একটা প্রসঙ্গে বলি, এই যখন সন্দেশখালী ব্যাপার হয়, তখন যারা একটা গ্রুপ, তারা খুব ভালো কাজ করেছিল, প্রায় 1 বছর ধরে ওখানে এই ঘটনা ঘটার আগের থেকেই তারা কাজটা করেছে। তারপরে যখন জিনিসটা একটু শান্ত হয়, তারা ঘটনাচক্রে আমার কাছে আসে। সেই গ্রুপ এখনও আমার কাছে বিভিন্ন জিনিস নিয়ে তাদের একটা কীভাবে কী করতে হবে আমি বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম সেই গ্রুপটার নাম দিয়েছিলাম আমি রুল অফ ল। আজকে ঘটনাচক্রে সুপ্রিম কোর্ট বলছে যে এই সরকার এই পশ্চিমবঙ্গে কোনো রুল অফ ল নেই, আইন বলে কিছু নেই। এর থেকে আর খারাপ কিছু হতে পারে? এর পরেও আমাকে মানতে হবে যে কিছু খারাপ কিছু হয় নাই। সেই জন্য তাহলে মমতা ব্যানার্জি কোথায় চলে গেছে? যদি রুল অফ ল না থাকে এখানে, এবং আর একজন বলছে যে সেই কেউ বলে যে ডিজি, তাকে ডাকা হয়েছে, চাই এসে সুপ্রিম কোর্টে আসো, সুপ্রিম কোর্টে এসে জবাব করো। এবং আমি শুনতে পাচ্ছি সে নাকি ভারতবর্ষেই নেই এখন। তার ব্যাপারটা কি? তাহলে কোথায় আছি আমরা? একটু অভয়া প্রসঙ্গে আসি, যে অভয়ার মা বাবা কিন্তু সিবিআইকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন। তাদের বক্তব্য, সিবিআই নাকি তাদেরকে ভয় দেখাচ্ছে যে এই যে অভয়া মামলা, যেটা তারা তদন্ত ভার হাতে নিয়েছেন, সেটা আবার কলকাতা পুলিশের কাছে ফেরত পাঠিয়ে দেবেন। এবং আর একটা বড় গুরুতর অভিযোগ, যে অভয়ার তদন্তে সিবিআই এমন কোনো কাজ করেনি যেটা কলকাতা পুলিশ করেনি। মানে কলকাতা পুলিশ যা করেছে সিবিআইও সেইটুকুই শুধু কাজ করেছে। আমি এইটা বলতে পারি যে অভয়ার কেসটাও সর্বনাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রথম যখন এই কোর্টের, মানে আমাদের কলকাতা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি তো আদেশ দিয়েছিলেন যে এটা সিবিআই ইনভেস্টিগেশন করবে, তার কাছ থেকে সেটা নিয়ে নেয়। আপনারা যদি, মানে যে কোনো লোক ওই অর্ডারটা উনি যে দিয়েছিলেন সেটা যদি মানে ভালো করে পড়ে কেউ, তাহলে দেখা যাবে যে সে কিন্তু ঠিক জায়গায় এগোচ্ছিল।
এগোচ্ছিলেন, মানে উনি এমনভাবে বলেছিলেন যে এইটা করেছে সেটা করেছে, তারপরে 10 মিনিটের মধ্যেই তাকে আর একটা কলেজে প্রিন্সিপাল করে দেওয়া, এবং সেইখানে এমনভাবে তার উত্তর এই সরকারকে দিতে হবে। এইটাকে এইবার একজন আমার হাইকোর্টের একজন জাজ, তিনি রিটায়ার করেছেন, তিনি আমাকে বলেছেন যে এই কেসটা সর্বনাশ করেছে সুপ্রিম কোর্ট, এবং তার পেছনে অনেক রকমের মানে এমন জিনিস ঘটনা ঘটেছে তা বলা যায় না। না, কিন্তু অভয়ার মা বাবা যে সরাসরি সিবিআই এর ওপর আঘাত দিচ্ছে, আমি বলবো কি যে সেই অভয়ের অভয় বলতে পারেন, তারাও তো তাদের বুঝতে হবে যে তাদের কি মানসিক অবস্থা কি। কিন্তু এটাও তো ঠিক যে সিবিআই কেসে তারা ঠিকমতো তদন্ত করেনি, কিন্তু তদন্ত করেনি কেন, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সিবিআই এই ধরনের ইনভেস্টিগেশন করতে হলে তারা সব সাসপেন্ড হয়ে যেত সব। আমরা যখন সিবিআইতে ছিলাম এই ধরনের যদি কেউ ইনভেস্টিগেশন হতো তাদেরকে সাসপেন্ড করে সিবিআই থেকে বার করে দেওয়া হতো। তাহলে এর পেছনে এমন বড় কোনো মাথা আছে যার জন্য সিবিআইও কাজ করতে পারলো না। ওইখানে তো বললাম যে ওই জায়গায় যে বললাম একজন যে হাইকোর্টের জাজ রিটায়ার করে গেছেন এখন, তিনি আমাকে বলেছেন, তিনি অবশ্য এই রাজ্যের না, তিনি আমাকে বলেছেন যে ওই কেসে সুপ্রিম কোর্ট যিনি ছিলেন চিফ জাস্টিস এবং পশ্চিমবঙ্গ সরকার এমন কিছু হয়েছে তা বলা যায় না। একটু অন্য প্রসঙ্গে আসি, যে পঞ্চম পে কমিশন নিয়ে যে সুপ্রিম কোর্টের যে ডিএ মামলার রায়, সেটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গেল। মানে একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঘেউ ঘেউ করবেন না, সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায় মানে সেটা প্রায় রাজ্যের মানে ভাবমূর্তির ওপর সপাটে একটা চড় পড়লো, যে তারা বলে দিলেন যে 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে বকেয়া টাকা জমে রয়েছে সেই বকেয়া টাকার 25% ইমিডিয়েটলি দিতে হবে। ডেডলাইন পর্যন্ত বেঁধে দিয়েছেন যে মার্চের মধ্যেই বকেয়া টাকা কমপ্লিট করতে হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সরকার যদি সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়কেও অগ্রাহ্য করে চলে, মানে ডিএ মামলার এর আগেও যে রায় দেওয়া হয়েছিল সেখানে কিন্তু সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রায়ের কপি রিভিউ হবে, আমাদের তৈরি করা 5 সদস্যের কমিটি পুরো ব্যাপারটাকে খতিয়ে দেখবে, তাদের রিপোর্ট বা পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী স্টেপ নেব। আমি বলি যে এই মুখ্যমন্ত্রী যে ইডি কেসে মানে করাপশন, সেই কেসের যে সে তো সেই করাপশনটা তো পুরোপুরি মানে পুরো পশ্চিমবঙ্গ ধরে করাপশান হয়েছে, এবং সেখানেও যে আদেশ দিল সুপ্রিম কোর্ট দিলেন, এবং সেই সুপ্রিম কোর্টের আদেশ তো উনি ঠিকমতো করে পালন করেন নাই। এমনকি যাদের বলা হয়েছিল যে যারা পয়সা দিয়ে নিয়ে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে, তাদেরকে কোন করতে দেওয়া হবে না, উল্টো উনি কি বললেন যে আমি এদের চাকরি দেবো। অতএব ইনি আইনই মানেন না, ইনি সুপ্রিম কোর্টও মানেন না, সুপ্রিম কোর্টও মানেন না, তাহলে কি করে হবে? এক্ষেত্রেও তাই হতে পারে, এক্ষেত্রেও তাই হতে পারে। যিনি সুপ্রিম কোর্টের কোনো অর্ডার যিনি মানেন না, তার মানে কি? তাহলে আমাদের সুপ্রিম কোর্ট কি? আমাদের তাহলে এই যার ভিত্তি নিয়ে আমরা আইন আদালত করি সেটা তো আম্বেদকর করে দিয়ে গেছে, তাহলে সেটাও গেল, তাহলে তো সেটাও চলে গেল। অতএব উনি এটা করতে পারেন, আমি বলে দিলাম। আমার এখান থেকে সরে যাওয়ার চেষ্টা হবে, কিন্তু সুপ্রিম কোর্ট তো আদেশটা একদম পরিষ্কার করে দিয়েছেন যে টাকা দিতে হবে, কিন্তু ওই একই রকম আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট ওই ইয়ের কেসে, অভয়ের না মানে এসএসসির কেসে, কিন্তু সেখানে তো উনি তো মানেন নাই। এমন বিভিন্ন সময় বলেছেন যে আমি সুপ্রিম কোর্ট মানি না। তো যিনি সুপ্রিম কোর্ট মানেন, যদি কমিটি না মানেন, তাহলে তো আর কিছু থাকে না। কিন্তু তিনি কন্টেম্পট অফ কোর্টের চার্জও তো পড়ছেন। কন্টেম্পট অফ কোর্ট করছে না, তার পানিশমেন্ট হচ্ছে না, এ বিচার আজ না হয় কাল হবে, এত সহজটা জিনিসটা চলে যাচ্ছে না। আমি যদি কিছু অন্যায় করে থাকি, আমি যদি কিছু
অন্যায় না অপরাধ করে থাকি, তাহলে আজকে আমি হয়তো সরকারের পাওয়ারে আছি, আমি কি কোনো না ভাবে আমি চলে যাচ্ছি, কিন্তু কালকে নয় পরশু এর জবাব এবং এর পানিশমেন্ট তাকে পেতে হবে। নির্বাচন এগিয়ে আসছে এবং যেটা জানা যাচ্ছে যে মার্চের শুরুর দিকেই নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করা হয়ে যাবে এবং এপ্রিলের শুরুতে হবে নির্বাচন, এরকমই আপাতত জানা যাচ্ছে। এবং এক বা দু দফায় ভোট হয়ে যাবে এরকমই কিন্তু একটা খবর আমরা পাচ্ছি। তো যদি এক বা দু দফায় ভোট হয় তাহলে সেটা শাসক দল না বিরোধী দল কার পক্ষে বেশি সুবিধাজনক? এই যে এসআইআর যে নিয়ে উনি তো চেয়েছিলেন যে এটা করতে দেবো না, তাহলে সেখানে কিন্তু সম্পূর্ণ ফেল করে গেছে উনি। তো এটা করতে দেব না এমনভাবে সে আন্দোলন করলো, এমনভাবে সব কিছু বললো যে এই আমি করতে দেবই না, তাহলে সেখানেও কিন্তু উনি মার খেয়েছেন। সেখানে সুপ্রিম কোর্টে বলছে নাথিং ডুইং। সেদিনকে তো খুব গুরুত্বপূর্ণ 4-5টা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, যে এই যে ব্যাপারটা যা এই ইলেকশন কমিশন যা বলবে যা করবে সেটা মেনে নিতে হবে এবং সেইভাবে কাজ হবে। আমি বলবো কি, এই কাজটা ওরা খুব ভালো করছে এবং ভালো করে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে ওই মানে একবারে দুবারে ইলেকশন হয় না। তার মানে কি সম্পূর্ণভাবে তারা যেভাবে এগিয়েছে, মানে এত সময় পর্যন্ত যেভাবে এগিয়েছে, তাতে ইলেকশনটা খুব স্মুথ হবে এবার। তাহলে আরেকটা কথা বলি, এবং এই ইলেকশনে যে মমতা ব্যানার্জির ভীষণ মানে তার আতঙ্ক, সেই আতঙ্কে সে পড়ে আছে। সেই এবার যদি এই আতঙ্কে কেন উনি পড়লেন, তাহলে এমন কিছু হচ্ছে এর মধ্যে যেখানে তার আতঙ্ক মানে কি হেরে যাওয়ার আতঙ্ক। তা না হলে যেভাবে ওনার ঠিকঠাক করা থাকে যে ওই একমাত্র মানুষ, এত কিছু দুর্নীতি হওয়া সত্ত্বেও বা গুন্ডাগান্ডা দিয়ে ইলেকশন করা। তবে একটা কথা আছে যে এইখানে আবার সুপ্রিম কোর্ট জিনিসটা এনেছেন যে এই সরকার বলেছে যে এই ইলেকশন কমিশন বহু লোক বাইরের থেকে এনেছে, বাইরের থেকে এনে এই কাজ করাচ্ছে এখানে, এবং তার বিরুদ্ধে তারা এই যে বাইরের থেকে করাটা খুবই দরকার ছিল, তা না হলে ঠিকমতো কাজটা হতো না, 1 নম্বর। 2 নম্বর, এমনকি ইলেকশনও যখন ডিক্লেয়ার হয়ে যাবে, আমার ধারণা যে এখানে পশ্চিমবঙ্গ পুলিশের কোনো স্থান থাকবে না, এবং সেটা যদি না থাকে তবেই ঠিকমতো ইলেকশন হবে এবং মানুষে তাহলে সেখানে যে মানে কোনো ভয় না করে তারা ভোট দেবে। সেইটাই হচ্ছে তার আতঙ্ক। অতএব যে কে আতঙ্কে থাকে আমাকে সেটা চিন্তা করতে হবে আমাদের। যিনি মনে করেন যে তার কিছু বিপদ হতে যাচ্ছে, তা উনি কিন্তু নিজেই বিপদ ডেকে আনছেন, নিজেই বলে দিচ্ছেন যে আমি বিপদের মধ্যে পড়েছি। তার মানে এই ইলেকশন মমতা ব্যানার্জির পক্ষে বিপদ। স্যার, আমরা যেটা জানি যে গোটা দেশে একরকম ইলেকশন হয় এবং বাংলাতে যে ইলেকশন হয় সেটা কিন্তু অনেক বেশি সংবেদনশীল, অনেকটা আগ্রাসী ইলেকশন হয় বাংলায়। তো সেইটা তো অনেক বেশ, ওই যখন আগের বারের যে পঞ্চায়েত ইলেকশন হয় সেইখানে তো সে মহিলা জাস্টিস বলেছিলেন যে এই ইলেকশন চালানো মানে এই গুন্ডাগান্ডি করার তোমার নাই, কোনো জায়গা নেই, তোমরা সেই জায়গা করে দিচ্ছ। অতএব এই একমাত্র পশ্চিমবঙ্গ ইলেকশন হয় না। স্যার, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এক বা দু দফায় যদি ইলেকশন হয় তাহলে সেটা তো হাই রিস্ক ইলেকশন হয়ে যাবে। তার কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা, তাদের রোটেশন করা, এইটা একটা খুব বড় ব্যাপার হয়ে যাবে। প্রচুর কেন্দ্রীয় বাহিনী লাগবে যদি দু দফা ইলেকশন করতে হয়। তার কারণ যা আমরা জানতে পারছি যে প্রথম দফা হবে উত্তরবঙ্গে, 2 দফা বা 3 দফায় যদি ইলেকশন হয় তাহলে বাকি 2 দফা হবে দক্ষিণবঙ্গে। আমি বলি কি যে এই যিনি ইলেকশন কমিশনের যিনি চিফ, তিনি খুব শান্তশিষ্ট মানুষ। অতএব সেই হিসাবে আমাদের মনে হয় এই যে সেই হিসাবটা আমাদের না করাই ভালো
সে সব হিসাব করে দেখে নিয়েছে যে কত লোক এই ফলস ভোট মানে ফলস ভোট দিত, কত মানুষ এ ঠিকমতো করে নাই, তার কিন্তু হিসাব তার এসে গেছে। অতএব সে জানে কতটুকুন করতে হবে, কত লোক দিতে হবে, কোথা থেকে আনতে হবে, সে ভালো করে জানে এবং ভারত সরকার সব কিছুই তাকে দেবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে তৃণমূল নাকি এবারে 100-র নিচে নামবে এবং বিজেপি 200 ভোট পাবে। আপনি সমর্থন করেন? না, আমি শুভেন্দু ব্যাপারটা আমি একটু কমেন্ট করা আমার এই যে ও যে বলছে এই কথা, এই হিসাব আমার কাছে নেই, কিন্তু আমার কাছে অন্য জিনিস আছে। সেটা কি আছে দেখো, আমাকে সামনে দেখাতে হবে। মুখে বললে আমি সেই জিনিস তুমি জানো যে মানে না, খাতা কলম না হলে আমি কিছু মানি না। যে তুমি হারিয়েছো ওকে, এটা একদম বাস্তব কথা, এটা নিয়ে কোনো আর কেউ বলতে পারো না যে মমতা ব্যানার্জি হারে নাই। আর এখন শুভেন্দু যখন কোনো মিটিং করছে তখন মানুষ একেবারে দৌড়ে পাগলের মতো হয়ে তার সবাই যাচ্ছে এবং অত লোক মমতা ব্যানার্জির মিটিংয়ে যাচ্ছে না। কিন্তু ওই যে বলছে যে বিজেপি এত পাবে, এই পাবে না পাবে, আমি কিন্তু ওর মধ্যে মোটেই কোনো রকম মন্তব্য করতে পারবো না। কিন্তু আমি এইটা বলতে পারি, মানুষ, কেননা আমি এইখানে বসে থাকি অনেক সময়, এই রিক্সাওয়ালা যারা সাধারণ মানুষ তারা বলছে আমরা এইবার মমতা ব্যানার্জিকে নামাবো। সাধারণ মানুষ বলছে। এখন প্রশ্নটা হচ্ছে আমার কাছে যে বিজেপি যদি সেই ভোটটা যদি না নিতে পারে তার জন্য দায়ী হবে বিজেপি, কিন্তু সাধারণ মানুষ, আমার কাছে, আমি সেদিনকে বোধহয় তোমাকে বলেছি কিনা জানি না, যে যারা তৃণমূলে এখনও আছে তাদের একটা গ্রুপ আমার কাছে এসেছিল, এমনকি যারা এসেছিলো প্রত্যেকের নাম তাদের লিখে দিতে হয়েছে, কি নাম, অমুক তমুক, এটা সেটা, তারা এখনও তৃণমূলে। আর তৃণমূলের তো কোনো কার্ড নাই, তৃণমূলে তুমি পার্টির লোক কি না তুমি কিছু বলতে পারবা না। তবে তারা তৃণমূল বলছে, তারা তৃণমূলকে হারাবি, কিন্তু তারা আমাকে কি বলছে যে কোথায় লিডার, বিজেপির লিডার কোথায়, গ্রামে তাদের দেখছি না কেন। মানুষ দৌড়ে, ও যখন শুভেন্দু যখন যাচ্ছে তখন দৌড়চ্ছে, কিন্তু সে চলে যাওয়ার পরে ওই লোকাল যারা লিডার তারা কিন্তু আমি বলবো কি ঠিকমতো কাজ করছে না বা করতে পারছে না। অতএব বিজেপি, আমি মনে করি যে এই জায়গাটা যদি তারা যদি ঠিকঠাক করে না করতে পারে তাহলে ব্যাপারটা অত সহজ হচ্ছে না। একটা শেষ প্রশ্ন করব, যে আপনি একটু আগে বললেন যে যারা সাধারণ রাস্তায় পথ চলতি মানুষ থেকে রিক্সাওয়ালা শুরু করে যারাই একদম নিচু শ্রেণীর, নিচু তলার মানুষ সমাজের দিকে রয়েছে, তাদের থেকে শুরু করে উপরতলা পর্যন্ত সকলেই একটা কথা বলছেন যে এবারে পরিবর্তন চাই। কিন্তু সেখানে পরিবর্তন হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তো মাস্টার স্ট্রোক খেলে দিচ্ছেন। তিনি লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা দিয়ে দিলেন। তো করে আমি আর বলি, এই যে ভাণ্ডারগুলো যে পার্টি করুক, এই জিনিসটাই তো ঠিক না। সেটা সে মমতা ব্যানার্জি করুক আর কী বলে অন্য স্টেটে করুক, এই জিনিসটাই বন্ধ করে দেওয়া দরকার। কিন্তু এবারে শুধু ওই পয়সা দিয়ে ইলেকশন জেতা যাবে না। কিন্তু একদম ঠিক, ইলেকশনের আগে এরকম টাকাটা দেওয়াটা এরা করে। আমাদের যে এবার ইলেকশন এই যে করাটা, এটা তো একটা অপরাধ। ইনফ্যাক্ট এটা একটা অপরাধ, এটা আইন করে এটাকে বন্ধ করা দরকার। শুধু খালি এই স্টেটের জন্য না, সব স্টেটের জন্য। কিন্তু তা সত্ত্বেও তাহলে সাধারণ মানুষই তো টাকাটা পাচ্ছে, তাহলে তারা কেন বলছে যে আমরা পরিবর্তন চাই? সেই উত্তর দাও আমারে।
স্যার আরেকটা বিষয় যে এবার তৃণমূল যেটা করলো, প্রথমে কিন্তু বেকার ভাতা, মানে যেটা যুব সাথী বলে এখন নতুন চালু হচ্ছে বেকার ভাতা, সেই বেকার ভাতা দেওয়ার কথা ছিল একেবারে আগস্ট মাসে, কিন্তু তারপরে তৃণমূল নেত্রী সেটা এগিয়ে আনলেন এবং মার্চ মাসেই সেটা দেওয়া হবে বলে বলা হলো। এবং এর পরেই যেটা একটা বিষয় যে ভাইরাল হয়েছে, তৃণমূলের এক নেতা বলছেন দিদি তো এবার নিজে মানে গুটকার টাকা যোগান দিয়ে দিচ্ছেন। তো মোট কথা যে ক্রাইটেরিয়ার কথা বলেছেন যে মাধ্যমিক পাশ করতে হবে, 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন ভাতার জন্য অ্যাপ্লাই করার কথা বলছেন, অথচ কোনো কর্মসংস্থানের জন্য কোনো বিনিয়োগের কথা নেই। এই সমস্ত বুজরুকি এই সব জায়গায়, আমি তো আগেই বলছি যে সব রাজ্যেই বন্ধ করা দরকার। কিন্তু আমি বলি কি যে আলটিমেটলি 2011 সালেতে কি হয়েছিল, 2011 সালে তখনও কিন্তু সাধারণ মানুষই বলেছিল যে এদের এখন যাওয়া দরকার। অতএব আমি ওইরকম একটা মানে সিনারিও দেখতে পাচ্ছি। কিন্তু তার মধ্যে একটাই আমার কাছে কোশ্চেন মার্ক আছে, যদি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ইলেকশন না করানো হয় তাহলে কিন্তু সেই রেজাল্ট ঠিক হবে না। মানুষের ওই যে যারা ভোট দিতে যায় তারা ঠিকমতো ভোট দিতে পারবে না, যেটা ওই কমিউনিস্টরাও যা করেছে এরাও তাই করবে। তবে এবারকার যে ইলেকশন কমিশন, তাকে অত সহজে মানে ব্লাফ করা মুশকিল আছে।